সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ফ্রান্স কাফকার লেখা বিখ্যাত দ্য মেটামরফোসিস, যেটি 1915 সালে পাবলিশড হয়েছিল। ইটস আ ল্যান্ডমার্ক অফ মডার্ন লিটারেচার অ্যান্ড আ পাওয়ারফুল রিফ্লেকশন অন মডার্ন সোসাইটি। আমি উর্মিলা চক্রবর্তী। আমি এই প্রেজেন্টেশনে কিছু ফটোগ্রাফ ব্যবহার করব। এগুলো ক্রিস ওয়ান্টনস মুভি মেটামরফোসিস, যেটা 2012 সালে প্রকাশিত হয়েছিল, সেই মুভি থেকে আমি ছবিগুলো নিয়েছি। তো চলো যাই আমরা এটার আম, গল্পের মূল থিম, ক্যারেক্টার্স এবং ঘটনা প্রবাহ সংক্ষেপে একটু জেনে নিব এই প্রেজেন্টেশনের মাধ্যমে। সো তিনটা জিনিস এখানে ওতপ্রোতভাবে জড়িত: হিউম্যান আইডেন্টিটি, অ্যালিয়েনেশন এবং রিলেশনশিপ কমপ্লেক্সিটিস। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের আইডেন্টিটিটা শক্তভাবে জানতে চাই। আমরা কি, কে, কেন, এই দিয়ে আমাদের আইডেন্টিটি। কিন্তু এই জানতে চাওয়ার পরেও যখন আমরা দেখতে পারি যে আমরা প্রত্যেকের কাছ থেকে অ্যালিয়েনেটেড, আমাদের প্রত্যেকের কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বা উপযোগিতা যতক্ষণ আছে ততক্ষণ যেন সম্পর্কগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মধুর এবং সুন্দর মনে হবে। কিন্তু যখনই আমাদের দেয়ার ক্ষমতা কিংবা অন্যের এক্সপেকটেশনকে পূরণ করার ক্ষমতা থাকবে না, তখনই আমরা দেখব সম্পর্কগুলোর মধ্যে অনেক বেশি জটিলতা। এই জটিলতা কিন্তু এই হিউম্যান আইডেন্টিটি যখন অ্যালিয়েনেটেড ফিল করবে, তখনই কিন্তু রিলেশনশিপ কমপ্লেক্সিটিস গুলো ধরা পড়বে আমাদের চোখে। Metamorphosis, it refers to a profound transformation in form, identity or existence. আমরা উপরের দিকে যদি দেখি তাহলে মনে হবে সারফেস লেভেলে এটা একটা মানুষের পোকায় পরিণত হওয়া, তারপর সেই পোকাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে। কিন্তু এর একটা ডিপার লেভেল রয়েছে, আর সেটাই হলো এক্সিস্টেন্সিয়ালিজম, যেটা আমরা এই লেখার মাধ্যমে দেখতে পারবো। It symbolizes physical, psychological, social, and spiritual changes. সুতরাং শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ যেটা আমরা দেখতে পারবো মুভির মধ্যে বা গল্পের মধ্যে পড়ার সময়, সেটাই কিন্তু সব কথা নয়। আসল কথা হচ্ছে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন ঘটবে আমাদের এই চরিত্রে, প্রধান চরিত্র গ্রেগর সামসা। এই গ্রেগর সামসা, যার একটা আহ, আত্মবিশ্বাস ছিল যে তার পরিবার তাকে অত্যন্ত অত্যন্ত ভালোবাসে, এবং সে তার পরিবারের জন্য তার যে সর্বাত্মক দেওয়ার চেষ্টা, এটা যেন তার পরিবার খুব ভালো করে বোঝে এবং বিশ্বাস করে। কিন্তু একটা সময় সে ধীরে ধীরে দেখতে পারবে সে যেভাবে যতটা তার পরিবারের জন্য করেছে বা চিন্তা করেছে বা করার চেষ্টা করেছে বা ইচ্ছা রাখে, ততটা কিন্তু তার পরিবার তাকে নিয়ে ভাবছে না। তো এই হলো সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল চেঞ্জেস। ইট এইমস টু এক্সামাইন দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান লাইফ। মানব জীবন অত্যন্ত জটিল। একটি সরল রেখা দিয়ে বা দুই তিনটি সরল রেখা দিয়ে এই মানব জীবনকে কিন্তু বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয়। তো আমরা এবার দেখব আমাদের through the extraordinary transformation of Gregor Samsa, Kafka explores isolation, dehumanization, family relationships and existential crisis. তাহলে এই যে ফ্যামিলি বন্ডেস
মায়ের সাথে বাবার, বাবা মায়ের সাথে সন্তানের, সন্তানদের নিজেদের মধ্যে ভাই বোনদের সম্পর্ক, এই যে সম্পর্কগুলো এত মধুর বলে যা মনে হচ্ছে, যদি একবার মনে হয় আমি আইসোলেটেড, আমি একা, আমাকে কেউ বুঝতে পারছে না, তাহলেই কিন্তু সেই যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হয়। অর্থাৎ আমি কি, কেন, কবে সব যেন গুলিয়ে যায়। আর তখন কিন্তু মানুষ ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়ার মধ্যে চলে আসে। আর এটাই কিন্তু আমরা এখানে দেখতে চলেছি। কন্টেম্পোরারি ব্যাকগ্রাউন্ড অফ মেটামরফোসিস। মেটামরফোসিস বা দ্য মেটামরফোসিস যখন লেখা হয়েছিল, তখন আসলে কেমন সমাজ ব্যবস্থা চলছিল, কী ধরনের অর্থনৈতিক অবস্থা তখন ছিল, সেটা আমাদের একটু জেনে নিতে হবে। Written in 1912 and first published in 1915, the novella reflects the major social, economic, and psychological conditions of early 20th century Europe. তাহলে 20th সেঞ্চুরি বা বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপের আর্থ, সামাজিক এবং মনস্তাত্ত্বিক যে একটা অবস্থা, সেটি কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। আর সেটিকে না জানলে আমরা এই নোভেলার সম্পর্কে ভালো করে বুঝতে পারবো না। প্রথমত, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মডার্ন ক্যাপিটালিজম। আমরা জানি ওই তার কিছুদিন আগেই আমাদের ঘটে যায় শিল্প বিপ্লব। একটার পর একটা মেশিন এবং মেশিনারিজ এবং ফ্যাক্টরিজ। আর ফ্যাক্টরি মানেই সেখানে শ্রমিক দরকার, কর্মচারী দরকার। আর এই সবের মধ্য দিয়েই কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইকোনমিক এক্সপ্যানশন ঘটে যায়। এতে করে কিছু মানুষ সব সময় টানাপোড়েনের মধ্যে দিন যাপন করতে শুরু করে, এবং বিশেষ করে যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তারা কিন্তু বাইরে আমরা সুখে আছি, আমরা ভদ্র পোশাক পরছি, আমরা ভালো খাবার খাচ্ছি, আমাদের সবকিছু ভালো আছে, এইরকম একটা পরিচয় বহন করতে বাধ্য ছিল। কিন্তু ভিতর ভিতর অর্থনৈতিক, সামাজিক টানাপোড়েনের মধ্যেই কিন্তু তাদের দিন কাটতো। People increasingly worked in factories, offices, and commercial businesses, often performing repetitive and exhausting jobs. মানুষ তখন কাজের খোঁজে শহরে আসতে শুরু করলো। আর এত মানুষ শহরে চলে আসে যে মানুষের থাকার জন্য তখন বড় বড় অ্যাপার্টমেন্টগুলো ছোট ছোট পার্টিশন দিয়ে ছোট ছোট অ্যাপার্টমেন্টে পরিণত হয়। এবং এগুলোর মধ্যে যে দিন যাপন, তা আমরা এই গল্পের মধ্যেও কিছুটা কিন্তু পাবো। So, workers were valued more for their productivity than their individuality. Productivity, মানুষের, শুধু ফ্যাক্টরি ওয়ার্কার কেন, যে কোনো মানুষের প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমি কিছু করব এবং কিছু দিব, এই ক্ষমতা সব থেকে বেশি প্রায়োরিটি পেয়ে যায় দেন দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। তাদের ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা, ভালো লাগা, তাদের অবসর, তাদের বিনোদন, এগুলোর থেকে প্রোডাক্টিভিটি অনেক বেশি প্রায়োরিটি পেতে শুরু করে। Alienation in modern society. Individuals often became disconnected from their families, work, and even themselves. সব কিছুর মধ্যে থেকেও মানুষ যেন একে অপরের থেকে আলাদা হতে শুরু করে। এই শিল্প বিপ্লবের ফলে মানুষের যে কর্মজীবন বা কর্মমুখর জীবনের সূচনা হয়, তখন কিন্তু তারা বসে গল্প করা বা একে অপরের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একে অপরের ভালো লাগা, সারাদিন কেমন কাটলো, কি কি করলাম, এই গল্প করার সময় তাদের কম। কারণ প্রত্যেকেই ব্যস্ত, প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ করে এসে ক্লান্তিতে সবাই যার যার মতো খেয়ে ঘুমিয়ে পড়ছে, কিন্তু কেউ যেন কারোর সাথে মেন্টালি অ্যাটাচড নয়। হয়তো সামাজিক আম, কারণে, কিছু দায়িত্ব পালনের কারণে মনে হচ্ছে যে না ঠিক আছে, মা রান্না করছে, ছেলে খাচ্ছে, বোন কলেজে যাচ্ছে আসছে, এগুলো যেন খুব স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু কেউ যেন কারো ভালো লাগা মন্দ লাগার বা ইচ্ছা অনিচ্ছার খোঁজ নেওয়ার জন্য তখন সময় পায় নাই।
সুতরাং অ্যালিয়েনেশন ইন মডার্ন সোসাইটি, এটা কিন্তু ওই সময়ের একটা কন্টেম্পোরারি বৈশিষ্ট্য ছিল। ব্যুরোক্রেসি অ্যান্ড ডিহিউম্যানাইজেশন। হিউম্যানাইজেশন, হিউম্যান, হিউম্যান কি? হিউম্যান হচ্ছে মানুষ। মানুষের সাথে অন্য যে কোনো প্রাণীর কোথায় পার্থক্য? পার্থক্য হচ্ছে মানুষের একটা মন আছে, যে মনটা আবেগপ্রবণ, তাদের স্বপ্ন থাকে, তাদের আকাঙ্ক্ষা থাকে, তাদের প্রত্যাশা থাকে, তাদের স্মৃতি থাকে। এই যে এত কিছু নিয়ে একটা মানুষের মন, যদি মনটা ভেঙে যায়, আমরা যে বলি মন ভেঙে গেছে, বিশ্বাস উঠে গেছে, আর কিছু পাওয়ার আশা আমার রইলো না, আমার কি দ্বারা কিচ্ছু হবে না, তখনই ডিহিউম্যানাইজেশনের শুরু হয়ে যায়। আর এটা ওই সমাজ ব্যবস্থার একটা ফলাফল হিসেবে অধিকাংশ যুবকের মধ্যে এটা কিন্তু ঘটতে শুরু করে। Large bureaucratic institutions and businesses dominated everyday life. যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান ছিল, তারাই কিন্তু প্রাত্যহিক জীবনগুলোকে ডোমিনেট করতে শুরু করে, ইনভিজিবলি, দেখা যাচ্ছে না, কিন্তু ইনভিজিবলি they dominated the everyday life, especially the lower middle class people. Human beings were often treated like machines or objects. This is the bitter truth. তিক্ত সত্য হচ্ছে, মানুষকে মেশিন মনে করা শুরু করা হলো। একটা মেশিন যেমন যতক্ষণ কাজ করবে ঠিক আছে, কাজ না করলে বাদ, ঠিক সেই রকম যেন মানুষের মূল্যটাও তার কিন্তু সেই কাজের ক্ষমতার উপরেই চেঞ্জ, ডিপেন্ড করতে শুরু করলো। ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। সমাজের কথা তো এবার আমরা জানলাম, এবার পরিবারে আসি। পরিবারে দায়িত্ব কে নিবে? সাধারণভাবে বাবা, বাবা না পারলে ওই বাড়ির ছেলের উপরে দায়িত্ব এসে পড়ে। সেটা ওই সময় থেকে শুরু করে এখনো প্রায় একই রকম আছে। যদিও মেয়েরা এখন লেখাপড়া করে চাকরি বাকরি করছে, কিন্তু তারপরও পরিবার যেন সেই একই রকম, একটি ছেলে পড়াশোনা করে, তাকে চাকরি করে পরিবারকে কিছু দিতে হবে, এই ধারণা এখনো রেখে দিয়েছে। একটা মেয়েরও পড়ালেখা হবে, কিন্তু তার বিয়ে দেওয়া হবে, ব্যাস এই পর্যন্ত, কিন্তু মেয়েকে রেসপন্সিবিলিটিস নিতে এখনো মানসিকভাবে আমরা প্রস্তুত না। কিন্তু এই যে একটা ছেলের উপরে সারাক্ষণ একটা সম্পূর্ণ পরিবার অপেক্ষা করে আছে, সে কখন ইনকাম করবে, এই জিনিসটা এখন কমলেও তখন প্রচন্ডভাবে ছিল। ইন মেনি মিডল ক্লাস ফ্যামিলিজ, ওয়ান পার্সন, often the son, বেশিরভাগ সময় ছেলেরা, was expected to support the entire household financially, আর্থিকভাবে সম্পূর্ণ এই পারিবারিক দায় দায়িত্ব কিন্তু ছেলেদের উপরেই বর্তায়। যে কারণে যখন ছেলেরা এটা করে উঠতে পারে না, বা যতটা ফ্যামিলিতে টাকা পয়সা দেয়া দরকার ততটা ইনকাম করতে পারছে না, দে বিকামস অ্যালিয়েনেটেড মেন্টালি, সাইকোলজিক্যালি দে সাফার আ লট। এবং সেটা তারা বলতেও পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই বলতে পারে না। তো এইটাই আমাদের গ্রেগর সামসার মধ্যেও আমরা দেখব, সে তার দায়িত্ব পালন করার জন্য এতটা উদগ্রীব থাকবে, তার যে কষ্ট হয় সেটা যেন সে শুধু নিজের সাথেই আলোচনা করছে, আর কারোর সাথে সে করছে না। সাইকোলজিক্যাল অ্যাংজাইটি, যেটার কথা একটু আগেই বললাম, সাইকোলজিক্যাল অ্যাংজাইটি, কাউকে শেয়ার না করতে না করতে না করতে এই যে ধরনের ছেলেরা বিশেষ করে, এরা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে একটা উত্তেজনার শিকার হয়ে যায়। তারা একদিকে সারাক্ষণ চিন্তা করে, আমি কিভাবে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব, কিভাবে আমার দায়িত্ব পালন করব, আর একদিকে আমি যে পারছি না, এটা আমি কাউকে বলতেও পারছি না। এই জিনিসটাই কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা অ্যাংজাইটির কারণ হয়। The early 20th century witnessed growing interest in psychology, particularly the ideas of Sigmund Freud. সিগমন্ড ফ্রয়েডের মনস্তত্ত্ব জানার পর থেকেই আমরা কিন্তু তখন বুঝতে পারি যে আসলে প্রতিটা মানুষ কতটা সাইকোলজিক্যালি সাফার করছে প্রতিটা দিন। Writers increasingly explored the unconscious mind, dreams, guilt, fear and inner conflict. সুতরাং এই 20th সেঞ্চুরি থেকেই
মূলত মনস্তাত্ত্বিক লেখা লিখতে শুরু করলেন রাইটাররা, স্পেশালি আফটার সিগমন্ড ফ্রয়েডস ডিসকভারি অব দ্য সাইকোলজিক্যাল অ্যারেনা অফ হিউম্যান মাইন্ড। সুতরাং মানুষের মনের মধ্যে যা কিছু ঘটে যাচ্ছে সেটাকে তুলে ধরার একটা কিন্তু প্রয়াস তখন শুরু হয়ে গেল। সেটারই একটা ফলাফল হচ্ছে আমাদের এই মেটামরফোসিস। এক্সপ্রেশনিজম অ্যান্ড মডার্নিস্ট লিটারেচার, এই সময় দেখা গেল এক্সপ্রেশন প্রধান, এক্সপ্রেশন অর্থাৎ কি, ইভেন্ট প্রধান, অর্থাৎ এরপরে কি ঘটলো, তারপরে কি ঘটলো, আম, এইভাবে ধরো প্রেম হলো, তারপরে ভিলেনের সাথে বেশ একটা যুদ্ধ টুদ্ধ হয়ে গেল, তারপরে তাদের বিয়ে হয়ে গেল, এই যে ঘটনা প্রবাহ, দ্যাট ইজ ইভেন্ট বেসড। এই ইভেন্ট বেসডের পরে এই যে ধারাটা, নতুন ধারাটা, এটা হলো এক্সপ্রেশন বেসড। অর্থাৎ কখনো হয়তো কিছুই ঘটছে না, কিন্তু ক্যারেক্টাররা কেমন করে তাকিয়ে আছে, কেমন করে চিন্তা করছে, তাদের লাইট ইফেক্ট কিরকম, এগুলোর দিকে মনোযোগ কিন্তু শুরু হয়ে গেল এখান থেকে। The metamorphosis belongs to the modernist movement. Modernist writers broke away from traditional storytelling. মডার্নিস্ট রাইটাররা এই যে স্টোরি টেলিং, অর্থাৎ গল্প, এটার পর এটা, এটার পর একটা, এই ট্রেডিশনাল এটাকে কিন্তু একটু ভাঙলেন। ভেঙে কি করলেন? এক্সপ্লোর ফ্র্যাগমেন্টেড রিয়ালিটি। ফ্র্যাগমেন্টেড রিয়ালিটি, কারণ মানুষের জীবন না একইভাবে যায় না। এটা খণ্ড 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 খণ্ড, এই আমি এখানে আছি, এই আমি আমার মেমোরিতে, পাস্ট মেমোরিতে চলে গেছি, এই আমি ভবিষ্যৎ নিয়ে একটু কল্পনা করছি। এই যে মানুষ ফ্র্যাগমেন্টেড ওয়েতে চিন্তা করে, এই ফ্র্যাগমেন্টেড রিয়ালিটিকে তুলে ধরাটাই কিন্তু মডার্নিস্ট একটা নতুন একটা জার্নি কিন্তু রাইটিং এর ক্ষেত্রে। সিম্বলিজম, একটা জিনিস বলছি এবং ওটার দ্বারা আরেকটা কিছু সিম্বলাইজ করছি, এইটা কিন্তু মডার্নিস্ট মুভমেন্টের একটা বড় বৈশিষ্ট্য। সাইকোলজিক্যাল ডেপথ, মডার্নিস্ট মুভমেন্ট থেকে যে রাইটাররা বেরিয়ে আসলেন, এনারা কিন্তু ঘটনার থেকে চিন্তা কিভাবে করছে ক্যারেক্টার, চিন্তাটাকে তুলে ধরার চেষ্টা করছেন। Kafka combines ordinary daily life with an impossible event, that is Gregor Samsa's transformation, creating a unique style often described as Kafkaesque. কাফকার এই যে সিস্টেমটা, তিনি সিম্বলিজমকে চরম মাত্রায় ব্যবহার করে ফেললেন। আর এটা একটা রিভলিউশনারি ইভেন্ট। তিনি সিম্বলিজমকে অন্যরকম একটা মাত্রা, যেটাকে যেটাকে কিন্তু আবার আহ, যেটা ইয়েতে আমরা পাই যে সুপার ন্যাচারালিজম, অর্থাৎ যেমন আমরা আহ, একটা একটা যে কোনো একটা কাল্পনিক একটা কাহিনী এখানে গল্পের মধ্যে ঢুকিয়ে দিলাম, এইরকম, বা সুপার ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিলাম, এটা কিন্তু সেরকম নয়। এইটা আবার অন্য রকম, এটা হচ্ছে সিম্বলিজম। এবং সিম্বলিজমের একটা অনেক উচ্চ মাত্রা আমরা এখানে খুঁজে পাই, যেটা গ্রেগরির ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে। ট্রিটিং আ ইউনিক স্টাইল অফেন ডিসক্রাইবড অ্যাজ কাফকাস্কিউ। কাফকাস্কিউ নামে কিন্তু তার এই স্টাইলটা, তার মাধ্যমেই কিন্তু শুরু হলো এবং তার নামেই নামাঙ্কিত হয়েছে। লেট আস রিলেট টু মেটামরফোসিস। এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা জানলাম, এবার মেটামরফোসিসে সেই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাজে লেগেছে আমরা একটু সংক্ষেপে দেখে নিই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মডার্ন ক্যাপিটালিজম, এটা আমরা কিভাবে পেলাম? গ্রেগর সামসা, আ ট্রাভেলিং সেলসম্যান, আর ট্রাভেলিং সেলসম্যান, যারা জায়গায় জায়গায় যেয়ে সেলস করে, এবং সেই সারা দিন যতটুকু সেলস করলো সেইটা আবার সে তার ম্যানেজারের কাছে রিপোর্ট করে। এই যে জীবনটা, একটা অতি সাধারণ একটা সেলসম্যানের জীবন, ক্যারেক্টার, দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য নোভেলা ইজ আ ট্রাভেলিং সেলসম্যান। এইটাই হলো আমাদের সেই মডার্ন ক্যাপিটালিজমের একটা ফল আমরা পাচ্ছি। আমাদের যুবক সমাজ যে প্রচন্ড কষ্টের মাধ্যমে এই যে হাসি মুখে সারাটা দিন সেলসম্যানের কাজ করা, কিন্তু একটা মানসিক প্রেশার নিয়ে থাকা, এইটা এখানে আমরা পেয়ে যাই। Represents the modern worker who sacrifices his personal life for his job and family. গ্রেগর সামসা, হি স্যাক্রিফাইসেস হিজ পার্সোনাল লাইফ, তার ব্যক্তিগত লাইফ। একটা ছেলের জীবনে না জানি কত স্বপ্ন থাকে,
আমাদের এখনকার সময়েও এই যে আমি আমার শিক্ষকতা জীবনেও আমি দেখেছি আমার ছাত্রদেরকে আর ছাত্রীদেরকে আমি দুইভাবে দেখেছি। ছাত্রীরা যেমন তাদের লেখাপড়া বা তাদের জীবনটা নিয়ে যতটা তাদের সকাল্লাদগুলো নিয়ে চিন্তা করার সুযোগ পায়, ছাত্রদের কিন্তু ওই কলেজ থেকে বের হয়ে টিউশনি টিউশনি টিউশনি, তারপরে তাদের দেখা যায় যে হয়তো অনেক ভালো ভালো ইলেকট্রনিক ডিভাইসের দিকে চোখ রেখেও সরে আসতে হয়। এই যে জিনিসগুলো, হ্যাঁ, তারপর দেখা যায় যে অনেকগুলো গেঞ্জির বদলে একটা দুটো গেঞ্জি বা একটা দুটো টি শার্ট, একটা দুটো জিনিস দিয়ে তাদের পার হয়ে যায় জীবন। কিন্তু তারা অনেক সময় তারা খেয়ালও করে না যে তাদের সকালাতগুলো আস্তে 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 কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওরা বুঝতেও পারে না। তো এই জিনিসটা আচ্ছা, তারপরে হলো অ্যালিয়েনেশন ইন মডার্ন সোসাইটি। Gregor's transformation into an insect symbolizes the alienation experienced by many people in modern society. Alienation, পৃথক ভাবা নিজেকে। যখন সে গ্রেগর সামসা যখন পোকায় পরিণত হয়ে গেল, আস্তে আস্তে সে দেখলো সে তার বোনের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে আস্তে আস্তে কিভাবে সরে এসেছে। তার উপযোগিতা নাই মানে তার যেন মৃত্যুই এই পরিবারের জন্য একটা ভালো ফল নিয়ে আসবে, এটা সে বুঝতে পারে। ব্যুরোক্রেসি অ্যান্ড ডিহিউম্যানাইজেশন, আমরা এর একটু আগেই এটা বললাম। ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, গ্রেগর ওয়ার্কস tirelessly to pay off his parents' debts. গ্রেগর স্যামসা জানে তার বাবার অনেক লোন আছে, অনেক ধার আছে। এটা শোধ করার জন্য সে দিন রাত, সে ভোর 4টা থেকে এই এই জার্নি শুরু করে। এবং সেই শীতের সময়, কনকনে শীতের ভোর 4টা, আমাদের দেশের মতো নয়, শীত প্রধান দেশের ভোর 4টা, and provide his for his family. His oath is measured mainly by his ability to earn money, revealing the economic pressure within family relationship. তার মেন কনসার্নই ছিল এই সম্পূর্ণ পরিবারকে ইকোনমিক প্রেশার মুক্ত করা। সাইকোলজিক্যাল অ্যাংজাইটি আমরা গ্রেগর সামসার মধ্যে কিভাবে দেখলাম। কাফকা পোর্ট্রেস গ্রেগরস ইমোশনাল সাফারিং অ্যান্ড আইডেন্টিটি ক্রাইসিস রাদার দ্যান ফোকাসিং অন দ্য ফিজিক্যাল ট্রান্সফরমেশন ইটসেলফ। শুধুমাত্র দৈহিক পরিবর্তন নয়, তার মানসিক পরিবর্তনও কিন্তু আস্তে 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 ঘটবে এখানে। Existential uncertainty. Gregor's meaningless suffering reflects this growing existential anxiety. এই যে গ্রেগরের যে প্রতিনিয়ত যে সাফারিং, সেটা কিন্তু অস্তিত্ব সংকটের কথাই বলে। এক্সপ্রেশনিজম অ্যান্ড মডার্নিস্ট লিটারেচার, আমরা এই কাফকা কি করেছেন, কম্বাইন্স অর্ডিনারি ডেইলি লাইফ উইথ অ্যান ইম্পসিবল ইভেন, ক্রিয়েটিং আ ইউনিক স্টাইল অফ হিমসেলফ। তাহলে এটার মাধ্যমে তিনি একটা মডার্ন লিটারেচার কিন্তু তৈরি করে দিয়েছেন। সিগনিফিকেন্স, এই গল্পের সিগনিফিকেন্সটা কি? একটা মানুষ পোকা হয়ে গেল, পোকা হয়ে সে মরে গেল, তার পরিবার আস্তে আস্তে নিজেদের মতো ঠিক হয়ে গেল। না, মনে হচ্ছে যেন এর মধ্যে কিছুই নাই, ঘটেইনি কিছু একটা। আর তাছাড়া এই পোকা হয়ে যাওয়া হয়তো হয় না আমাদের বাস্তব জীবনে, কিন্তু অনেকেরই তো মেশিনে দুটো হাত কাটা যায়, কিংবা প্যারালাইজড হয়ে যায়, কিংবা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এরকম অসংখ্য চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো যাদের হচ্ছে তারা কিন্তু সেটা বুঝতে পারছে কিভাবে একটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি মেম্বারের জায়গাটা তারা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। দ্য কন্টেম্পোরারি background of the metamorphosis reveals that Gregor's transformation is more than a fantastical event. অর্থাৎ বাচ্চাদের সিনেমাতে যেমন জাদু বা ভূতের মুভিতে আমরা এরকম ট্রান্সফরমেশন আমরা প্রচুর দেখি, জাদুবিদ্যার ক্ষেত্রে বা ভূতের সিনেমাগুলোর ক্ষেত্রে। তো এটা কিন্তু সেই রকম ফ্যান্টাস্টিক্যাল ইভেন্ট নয়, এর মধ্যে কোনো ফ্যান্টাসির জায়গায় নেই। ইট সিম্বলাইজেস দ্য ইফেক্টস অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। কারণ সেই যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, এরই শিকার কিন্তু এই ইয়াং ছেলেরা। হ্যাঁ, এইটা সোশ্যাল অ্যালিয়েনেশন, ফ্যামিলি প্রেশার এটসেট্রা। তো এইটা কাফকা ইউজেস গ্রেগরস স্টোরি টু ক্রিটিসাইজ দ্য সোসাইটি। কাফকা সম্পূর্ণ সমাজ ব্যবস্থাকে ক্রিটিসাইজ করে গেছেন। কেন? বিকজ দিস সোসাইটি ভ্যালুস পিপল only for their economic usefulness and neglects
দেয়ার হিউম্যানিটি। তাহলে এই যে যে মানুষগুলোর উপর তারা পরিবারের লোকেরা ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট এবং তাদেরকে মেন্টালি প্রেশার দেওয়া হচ্ছে, বাজার নাই, চাল শেষ হয়ে গেছে, ইলেকট্রিক বিল দিতে হবে, এই যে কথাগুলো, এগুলো যে প্রেশার ক্রিয়েট করছে, এতে করে তাদের যে একটা, তারাও যে মানুষ, তাদেরও যে ভালো মন্দ আছে, এটা কিন্তু নেগলেক্টেড হয়ে যাচ্ছে। So let us be familiar with the characters of Metamorphosis. The main character or the protagonist is Gregor Samsa. Who is he? A traveling salesman who wakes up uh, early in the morning, transformed, and one morning transformed into a gigantic insect. সকালে প্রতিদিনই যেমন ওঠে তেমনই উঠেছে সে, কিন্তু চোখ খুলে সে দেখছে যে নিজের ভিতরে অনেক পরিবর্তন, সে একটি পোকায় পরিণত হয়ে গেছে। সুতরাং গল্পের শুরু থেকে আমরা কিন্তু তার মানব দেহটা দেখতে পাচ্ছি না, শুরু থেকেই তার ঘুম ভাঙার থেকেই সে একটা জাইগ্যান্টিক ইনসেক্ট। জাইগ্যান্টিক কেন? আকারে অনেক বড়, একটা বিছানা যতখানি ততখানি লম্বা, সে একটা জাইগ্যান্টিক ইনসেক্টটা। কেমন? এটা অনেকটাই বর্ণনার সাথে মিলে যায় তেলা পোকার সাথে। আমরা যে পোকা বা ককরোচ দেখি, সেইটার সাথে কিন্তু মিলে যায়। হার্ড ওয়ার্কিং, রেসপন্সিবল, সেলফ স্যাক্রিফাইসিং অ্যান্ড ইমোশনালি সেন্সিটিভ। সে অত্যন্ত কঠোর পরিশ্রম করে, দায়িত্ববান এবং নিজের সর্বোচ্চ দিয়ে, সর্বস্ব দিয়ে পরিবারের জন্য করার চেষ্টা করে, এবং ইমোশনালি খুব সেন্সিটিভ। তার ইমোশনের জায়গা একটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তার ঘরের দেয়ালে একটা ছবি টাঙানো থাকে, একটা মহিলার যে ফার কোট পরা থাকে, এই একটা জায়গা তার ইমোশনের। এটা আসলে কোনো মহিলার ছবি যাকে সে চেনে তা কিন্তু নয়, সে এটা একটা পেপার কাটিং করে বাঁধিয়ে রেখেছে। তার ওই একটা জায়গায় আমরা কিন্তু দেখব তার একটা অন্য মনোজগতও কিন্তু আছে। রিপ্রেজেন্টস অ্যালিয়েনেশন, ডিহিউম্যানাইজেশন অ্যান্ড দ্য লস অফ আইডেন্টিটি ইন মডার্ন সোসাইটি। নেক্সট, মিসেস সামসা, গ্রেগরস মাদার, a loving but physically weak and emotionally fragile. খুবই স্নেহপ্রবণ, কিন্তু তার প্রবলেম হলো তিনি খুবই অসুস্থ হয়ে যান। যে কোনো ঘটনা যদি উত্তেজিত হন, তাহলে উনি সেন্সলেস হয়ে যাচ্ছেন বা অসুস্থ হয়ে যাচ্ছেন। এইটা একটা ওনার দুর্বল দিক। Torn between maternal affection অ্যান্ড ফিয়ার অফ গ্রেগোরস ইনসেক্ট ফর্ম। ছেলেকে সে বারবার ভালোবাসতে চায়, কিন্তু যখনই সে ওই পোকার চেহারাটা দেখে, শি ক্যান নট টলারেট ইট। সেই পোকাটাকে, তার চেহারাটাকে একসেপ্ট করতে পারে না। এই যে তার একটা ডুয়ালিটি, একদিকে তার মাতৃত্ব, সে সারাক্ষণ ছেলের কথা ভাবছে, আরেকদিকে ছেলের যে বাহ্যিক রূপটা, এটাকে সে সহজভাবে নিতেই পারে না, শেষ পর্যন্তই পারে না। আনএবল টু প্রোটেক্ট গ্রেগর ফ্রম হিজ ফাদার্স ক্রুয়ালিটি। তার বাবা যে বেশ একটা কঠোর মানুষ, এবং গ্রেগরের প্রতি তার যে কঠোরতা, সেটা কিন্তু তার মা, দ্যাট ইজ মিসেস সামসা, এটা কিন্তু তার কোনো সমাধান করতে পারে না। গল্পের শুরুতে সবাই কিন্তু ঘুমাচ্ছিল, যখন ঘড়ির অ্যালার্ম বাজে তখন উঠে যায়। সো মিস্টার সামসা, Gregor's father, a stern, authoritarian and often harsh figure, অত্যন্ত কঠোর এবং কর্তৃত্বপরায়ণ এবং কি হার্শ ফিগার, ট্রিটস গ্রেগর উইথ হস্টাইলিটি। গ্রেগর যখন পোকায় পরিণত হয়ে যায়, তার আগে পর্যন্ত সে তার ছেলেকে নিয়ে খুব প্রাউড ফিল করছিল, কারণ আমরা দেখতে পারবো যে গ্রেগরের দেরি হওয়ার কারণে, গ্রেগরের অফিস থেকে যখন কেউ আসে, তার সামনে সে ছেলের অনেক প্রশংসা করে, যে না, আমার ছেলে কোনোভাবেই টাইম মিস করে না, হয়তো কোনো কারণে সে অসুস্থ তাই মিস করেছে, এরকম পজিটিভলি বলছিল। কিন্তু একদম অ্যাট দ্য মোমেন্ট when he just watches the main insect figure of his son, he becomes hostile to Gregor Samsa and even injures him by throwing apples. এমন এতটাই রেগে যায় যে সে একটা অ্যাপেল দিয়ে এই এই ইনসেক্ট রূপী তার ছেলে, সে কিন্তু জানে যে এটা তার ছেলে, তারপরও
আপেল দিয়ে যখন সে ইনজিউর্ড করে, তখন কিন্তু এটার পচনেই কিন্তু মূলত সে মারা যায়। সিম্বলাইজেস প্যাট্রিয়ার্কিয়াল অথরিটি অ্যান্ড ফ্যামিলি পাওয়ার। এটার দ্বারা আমরা দেখব যে আমাদের সমাজে অনেক পরিবার আছে, ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমও আছে, কিন্তু অনেকগুলো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে দেখা যাবে যে বাবা মায়েরা একটা বয়স পর্যন্ত ছেলে মেয়েকে ভালোবাসে ঠিকই, কিন্তু ছেলেদের কাছে কোথায় যেন একটা বয়সের শেষে এক্সপেকটেশন বেড়ে যায়। আর এক্সপেকটেশন যদি ফিল আপ না হয়, যদি একাধিক ছেলে থাকে, তো যে ছেলে বেশি ইনকাম করে স্বভাবতই তার প্রতি তারা দুর্বল হয়ে পড়ে। এগুলো খুব হার্শ রিয়ালিটি, খুব হার্শ, মানে এগুলো মানতে ইচ্ছা করবে না, মনে হবে এটা কি বললো ম্যাডাম, কিন্তু আসলে এরকম আমরা দেখি, আমরা আমরা অনেকেই দেখি, কেউ হয়তো সেটাকে বলছি না, এই আর কি। গ্রেটা সামসন, গ্রেগরস ইয়াঙ্গেস্ট সিস্টার। গ্রেটা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং ইয়াং, এবং শি ইজ ভেরি কেয়ারিং টু গ্রেগর অ্যাট ফার্স্ট, ইনিশিয়ালি। তাহলে শুরুর দিকে, গল্পের শুরুর দিকে আমরা দেখব যে ইনিশিয়ালি, এইটা মনে রাখতে হবে, শুরুর দিকে শি ইজ ভেরি কাইন্ড, ভেরি কেয়ারিং অ্যান্ড ভেরি সিম্প্যাথেটিক টুয়ার্ড হার ব্রাদার গ্রেগর, বাট গ্র্যাজুয়ালি বিকামস ইম্প্যাশন, ধৈর্য হারিয়ে ফেলে। সে এই একটা পোকার যত্ন নিতে নিতে ধৈর্য হারিয়ে ফেলে, অ্যান্ড ফাইনালি ইনসিস্ট দ্যাট দ্য ফ্যামিলি গেট রিড অফ গ্রেগর। এবং শেষ পর্যন্ত সে এটা জোর জোরে, বেশ জোর দিয়ে বোঝানোর চেষ্টা করে যে অনেক হয়েছে, এই পোকার হাত থেকে আমাদের অবশ্যই নিস্তার নিতে হবে। দ্য চিফ ক্লার্ক, গ্রেগরের ম্যানেজারের রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য কোম্পানি, cold, suspicious, and concerned only with Gregor's job performance. শুধুমাত্র চাকরির পারফরমেন্স ছাড়া ব্যক্তি গ্রেগরের জন্য তার কোনো রকম সিম্প্যাথি, কিউরিসিটি বা কিছুই কাজ করতে আমরা দেখব না। সে এসেছে যে কাজে, সেই কাজের বাইরে তার কোনো কথা নেই, এবং যখন সে গ্রেগর সামসাকে পোকা হিসেবে দেখে, সে দ্রুত সেখান থেকে চলে যায়। তার জন্য কিন্তু তার কোনো সহানুভূতি সে প্রকাশ করে না। Represents the impersonal and bureaucratic nature of modern capitalism. আধুনিক পুঁজিবাদী সমাজে চাকুরির দাতাদের, এই কর্মচারীদের প্রতি কোনো রকম মেন্টাল বা আম, আহ, কোনো রকম সোশ্যাল কানেকশন থাকে না। একমাত্র কানেকশন হচ্ছে আমার যা কাজ তুমি করেছো কিনা, আদারওয়াইজ আমরা অন্য কাউকে নিয়ে নিব, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু তখন খুব বেশি ছিল। Another character is the maid, servant girl. এ হচ্ছে এই ফ্যামিলির অরিজিনাল ডোমেস্টিক সার্ভেন্ট, অর্থাৎ এই ফ্যামিলির অরিজিনাল ডোমেস্টিক সার্ভেন্ট বলতে সে আগাগোড়া এই পরিবারের কাজকর্ম করে দিয়ে যায়, কিন্তু she leaves the household soon after Gregor's transformation because of fear. এটা মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সে কেন ছেড়ে গেল? ফিয়ার, ভয়, সে ভয় পেয়েছিল। পোকার চেহারা দেখে সে প্রচন্ড রকমের ভীত হয়ে যায় এবং সে এই পরিবারের কাজ করতে অস্বীকার করে। নেক্সট ক্যারেক্টার, দ্য ক্লিনিং ওম্যান বা চার ওম্যান। চার ওম্যান মানে হচ্ছে ঠিকাঝি, যেটা আমরা বলে থাকি, অর্থাৎ যারা আসবে, কাজ করে দিবে, চলে যাবে। তাদের মেইড কিন্তু পার্মানেন্ট ছিল, এ হচ্ছে পার্মানেন্ট না, ঠিকাঝি। তাকে রাখা হলো যেহেতু সে চলে গেছে। তারপরে গ্রেগরের মা অসুস্থ, গ্রেটা একা সামলাতে পারছিল না, তখন এই ক্লিনিং ওম্যান, বেশ বয়স্ক একজন মহিলা, সে ক্লিনিং এর কাজে এতটাই পারদর্শী না, কি বলে, এই কাজটাই করতে করতে এই কাজটা তার কাছে একটা অর্ডিনারি কাজ, এবং সেই কাজটা অত্যন্ত অবহেলার সাথে করবে, ক্লিন করবে, অথচ রুম ক্লিন হবে না, এরকম একটা ব্যাপার এর এর মধ্যে আছে। She is hired after the family's financial difficulties, practical, fearless, somewhat insensitive. এই ক্লিনিং ওমেন কিন্তু ইনসেনসিটিভ, তার কাছে এটা পোকা না মানুষ না কিছু, কিচ্ছু যায় আসে না, তার কাজ হলো কাজটা করে দিয়ে বেতন নেয়া, ব্যাস, দ্যাটস অল। সো শি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ফিয়ারলেস
and insensitive, treats Gregor casually and discovers his dead body. এই কিন্তু তার ডেড বডিটি ডিসকভার করে যে হি ইজ ডেড। She represents ordinary realism and emotional detachment, অর্থাৎ কাজের লোকেরা যেমন যাদের বাড়িতে ঠিকাঝিরা কাজ করতে যাচ্ছে তাদের প্রতি যেন তাদের কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট নাই, দে আর ডিটাচড, সে শুধু কাজ করবে, বেতন নেবে, এইরকম টাইপের একটা বিষয় এখানে আমরা দেখব। এইবার খুব গুরুত্বপূর্ণ এরা, দ্য থ্রি লজার্স, অর্থাৎ এরা হলো ভাড়াটিয়া হিসেবে আসে, হু রেন্ট এ রুম ইন দ্য সামসা হাউস। সামসাদের এমনিতেই ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, তার মধ্যে একটা রুম এই তিন ব্যক্তিকে দেওয়া হয়। দেয়ার রেন্ট হেল্প সাপোর্ট দ্য ফ্যামিলি ফিনান্সিয়ালি, কারণ যাতে তাদের বাড়ি ভাড়াটা কারণে তাদের একটা আর্থিক সাহায্য হয়। কিন্তু দে আর ভেরি ডিমান্ডিং রিগার্ডিং ক্লিনলিনেস অ্যান্ড অর্ডার, কিন্তু এদের একটাই কথা ছিল, বাড়িঘর অত্যন্ত পরিচ্ছন্ন হতে হবে, অত্যন্ত অত্যাধুনিকভাবে সবাই খুব সুন্দর ক্লিনলিনেস মেনটেন করবে, এটা ছিল তাদের ডিমান্ড। কিন্তু যেই মুহূর্তে তারা গ্রেগর সামসাকে দেখতে পায় পোকা হিসেবে, দে লিভ আফটার সিইং গ্রেগর, রিফ্লেক্টিং সোসাইটিজ রিজেকশন অফ দোজ হু আর ডিফারেন্ট। সুতরাং তাদের মধ্য দিয়ে গোটা সমাজকে তুলে ধরলেন কাফকা, যে সমগ্র সমাজই এই ধরনের যে মানুষের কর্মক্ষমতা নেই তাকে মুহূর্তে ত্যাগ করে দেয়। আমাদের গল্পটি এখান থেকে শুরু হয়, দ্য উইন্ডো অফ সামসাস লিটল বেডরুম। সামসার একটা ছোট্ট বেডরুম, সেই বেডরুমের জানালা, এই জানালা ভোরের একটু একটু আলো কেবল এখানে আসবে। Samsa's daily morning 4 a.m. on Samsa's daily clock. সামসার এই ঘড়ি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘড়ি নিয়েই সে যেন ব্যস্ত ছিল। সে কিন্তু এই ঘড়ির তালে তালে নিজের তাল চালাতো। সে কিন্তু এর বাইরের জগৎটা কখনো দেখারই সুযোগ পায় নাই। The alarm of the clock awakens Samsa as it does every morning. প্রত্যেক মর্নিংয়ে ঘড়ির অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে সামসার চোখ খুলে যায়। সামসার চোখ খোলে, কিন্তু সে তখনও বুঝতে পারে না তার পুরো শরীরের কিরকম একটা পরিবর্তন যে হয়ে গেছে, সেটা কিন্তু চোখ খোলার সাথে সাথে সে বুঝতে পারে না। সে মনে মনে চিন্তা করে, এবার আমাকে উঠতে হবে, আমাকে রেডি হতে হবে, আমার ড্রেস চেঞ্জ করতে হবে, না হলে আমি ট্রেন মিস করব, ট্রেন মিস করলে আমার ম্যানেজার আমাকে অনেক কথা শোনাবে, এইরকম অসংখ্য কথা সে ভাবতে শুরু করে চোখ খোলার সাথে সাথে। আমরা তার দেয়ালে দেখতে পাই সেই ফার কোটের একটি মেয়ের ছবি, যে ছবিটা একটা পেপার কাটিং, সেটা সে বাঁধিয়ে রেখেছে। এই তার পোকার আহ চেহারা, যে চেহারাটা সবার কাছে বেশ ভীতিকর মনে হয়। তো এই যে আমাদের অফিসের যে ক্লার্ক এসেছে, সে নক করার চেষ্টা করছে, তার সাথে কমিউনিকেট করছে যে গ্রেগর আপনি কেন দেরি করেছেন, এখনো কথা বলছেন না, কেন দরজা খুলছেন না। তার বাবা বোঝানোর চেষ্টা করছে যে আমার ছেলে নিশ্চয়ই একটু অসুস্থ হয়ে পড়েছে, নাহলে ও তো এরকম কখনো করে না। মাও বেশ একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে যে কেন দরজা খুলছে না, এবং ভিতর থেকে যে নয়েজ আওয়াজ আসছে, সে আওয়াজটা তাদের কাছে মানুষের আওয়াজ মনে হচ্ছে না। সেই আওয়াজটা তারা বুঝতে পারছে না যে ও পাশ থেকে, কারণ ওই দরজার ওই পাশ থেকে গ্রেগর কিন্তু বলছে যে আমি চলে আসবো, এখনই রেডি হচ্ছে, আমি এখনই যাচ্ছি, কিন্তু তার কথাগুলো পোকার ভাষায় চলে এসেছে, ধীরে 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 আরো বেশি হয়ে যাবে। সে অস্পষ্টভাবে বলছিল, এগুলো এরা বুঝতে পারছিল না। এই ঘরের অন্যদিকে একটা দরজা আছে, সেই দরজার দিকে গ্রেটা, তার বোনের ঘর। গ্রেটা টেনশনে, ভয়ে কেঁদে ফেলে যে এবার কি হবে। তার ভাই অফিসে যেতে পারবে না, তার ম্যানেজার চলে এসেছে, বাবা মা উত্তেজিত, কি হবে এখন, সে খুব টেনশন করে। এইবার যখন দরজাটা খোলা হয়, তখন অফিসের ক্লার্ক, তার বাবা, তার মা বিস্ময়ে অভিভূত হয়ে যায় যে এটা কি, কাকে দেখছি, এই কি আমাদের গ্রেগর, এই গ্রেগর এরকম কেন হয়ে গেছে, এইরকম একটা অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমাদের অফিসের এই ব্যক্তি
অবাক হয়েছেন এবং মিস্টার সামসা তার বাবা শুধু অবাকই হয়নি, বিরক্ত হয়েছেন। কিন্তু এই যে মা, মা যেন কোথাও একটু আলাদা হয়। মা কিন্তু বিস্ময়ে শুধুমাত্র বিরক্ত হয়নি, তার মন খারাপ হয়ে গেছে, কষ্ট হয়েছে ছেলের এই বিবর্তন দেখে। তাহলে এই ৩ টি চেহারার ৩ রকম অভিব্যক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরেই অফিসের বাবুটি দৌড়ে এ স্থান ত্যাগ করে। এই কারণে তার বাবা প্রচন্ড রেগে যায় এবং তাকে মারার জন্য উঠে পড়ে লাগে। একটি আঘাতের কারণে আঘাত সহ্য করার পরে গ্রেগর অনেক কষ্টে তার অর্ধ খোলা দরজা দিয়ে বের হয়ে আসে। এই দরজাটি খোলার জন্য গ্রেগরকে প্রচন্ড যুদ্ধ করতে হয়েছে। গ্রেগর বিছানা থেকে নামতে পারছিল না, কারণ গ্রেগর উল্টো হয়ে শুয়েছিল। একটা তেলাপোকাকে যদি উল্টে দেওয়া হয়, কি হয়? তেলাপোকা কিন্তু ছটফট করে, কিন্তু উঠতে পারে না। ঠিক একই রকম গ্রেগরের এত দিন ধরে সে যে সংসার চালাচ্ছে, সে কিন্তু তার সংসার চালানোতে সে কেন করবে? তার কেন এত রেসপনসিবিলিটিস? তার পরিবার তাকে ততটা সম্মান দিচ্ছে কিনা, ভালোবাসছে কিনা? এত প্রশ্ন না করেই খুব সুন্দরভাবে চলছিল। তেলাপোকা যেমন চলে তেমনই যেন চলছিল। কিন্তু হঠাৎ যখন তার দেহটা উল্টে গেল, তেমনি তার এই উল্টে যাওয়ার পরে তার চিন্তার পরিবর্তন আসবে। সত্যিই তো, এই পরিবারের জন্য আমি এত কিছু করলাম, আর এরা আমাকে এই স্বার্থপরের মতো শুধুমাত্র ওই কাজের জন্যই বিবেচনা করেছে। এই যে ভাবনাটা উল্টে গেল, তেমনি তার দেহটাও কিন্তু উল্টে গেছে। ভাবনা যখনই উল্টে যায়, আমি যদি সারাদিন পরিশ্রম করি, আমার কিচ্ছু মনে হবে না। কিন্তু যদি আমি জানতে পারি যে আমার এই পরিশ্রম যাদের জন্য করছি, তারা আমাকে ঠকাচ্ছে, at that moment ওই কাজ করতে কিন্তু আমার আর ভালো লাগবে না। আমার স্বাভাবিক গতি কিন্তু ওখানেই আটকে যাবে। আমি সেই উল্টে যাওয়া পোকার মতো ছটফট করব, কিন্তু আগের মতো চলতে পারবো না। তো এই গেগো সামসা বিছানা থেকে অনেক কষ্টে নেমে, অনেক বিভিন্ন প্রসেসের মাধ্যমে, চেয়ারের মাধ্যমে সে কিন্তু দরজা পর্যন্ত আসে। দরজার মুখটা খোলার জন্য তার কিন্তু জিহ্বায় আঘাত পায়। কিন্তু তারপরও, জিহ্বা তো নয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সে অঙ্গ প্রত্যঙ্গে সে আঘাত পায়। তারপরও দরজাটা খোলে। কিন্তু দরজা খুলে কি জুটলো তার ভাগ্যে? তার বাবার এই ধরনের রুড ব্যবহার সে পেয়ে গেল এবং ঘরের ভিতরে প্রবেশ করলো। এরপর তার কাছে মনে হলো যে এত বড় সিলিং, ছাদ এত উঁচুতে, এগুলো কেমন যেন লাগছে। তখন সে আস্তে আস্তে কোনো একটা ফার্নিচারের তলে ঢুকলে শান্তি পাচ্ছে, যেটা পোকারা করে থাকে। পোকারা কোনো না কোনো কিছু তলে ঢোকার চেষ্টা করে। তাতে আমরা বুঝতে পারি ও শুধুমাত্র দৈহিকভাবে না, ও মানসিকভাবেও কিন্তু ধীরে 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 পোকাতেই পরিণত হচ্ছে। আমরা দেখব গ্রেটা অনেকক্ষণ কাঁদবে, কিন্তু এ প্রশ্ন কাফকা আমাদের কাছে রেখে যায়। কাঁদছে কেন? ভাইয়ের কষ্টে? না ভাইয়ের চাকরি চলে যাবে জন্য? নাকি ভাই এরকম হওয়াতে সমাজের সবাই আমাদেরকে আলাদা করে দেখবে, সেই জন্য? সেটা ভাবনা কিন্তু আমাদের উপরে থেকে গেল। এরপরে গ্রেটা গ্রেটাকে দূর থেকে, ওই চেয়ারের নিচ থেকে গ্রেগর সামসাক ফলো করে। গ্রেটা রুমে ঢোকে অত্যন্ত অবজ্ঞা ভরে। তারপর সে যখন প্রথমবার খাবার দিয়েছিল, সে দেখেছিল একটি খাবারও খাচ্ছে না। তখন সে বুঝেছিল এ পোকাদের মতো নষ্ট, বাসি, পচা, ফেলে দেওয়া খাবার খাবে। তখন গ্রেটা কিন্তু যে খাবারগুলো নষ্ট হয়ে গেছে বা ডাস্টবিনের খাবার, সেগুলো এনে দেয়। তখন কিন্তু সামসা খেতে পারে। এই যে সামসা তখন সেটা খেতে পারে। তারপরে তাদের যে কাজের মেয়ে, সেই কাজের মেয়ে কিন্তু হঠাৎ করে গ্রেগরকে দেখে সে কিন্তু ভীষণ রকমের ভয় পেয়ে যায়। সুতরাং ফিয়ারের কারণে সেই বাড়িটি ত্যাগ করার জন্য অনুমতি চায়।
মিস্টার সামসার কাছে যে আমি এখানে কাজ করতে পারবো না। ব্যাস সে চলে যায়। এবার এই পরিবার আরো অসহায় হয়ে পড়ে। কারণ মিসেস সামসা কিন্তু অত্যন্ত অসুস্থ। তখন সকল চাপ কিন্তু স্বাভাবিকভাবে গ্রেটার উপরে এসে পড়ে যায়। গ্রেটা তার রুমে ঢোকে, কিন্তু হাতে তার রুমাল পেঁচানো থাকে। আর সেটা সে দূর থেকে দেখতে পায়। বুঝতে পারে তার এখানে না থাকাটাই হয়তো ভালো হয়ে যাবে। সে বুঝতে পারে আমি আছি, আমার জন্য গ্রেটা অনেক কিছু করছে। কিন্তু সেটা কোথাও যেন দায়ে পড়ে করছে। এই জিনিসটা সে বুঝতে পারে কিছুটা। যদিও তার মানবিক অনুভূতি, চিন্তাশক্তি ধীরে, ধীরে একেবারেই শূন্যে নেমে যাচ্ছে, তারপরও এটা সে বুঝতে পারে। গ্রেটা যতবারই আসে, হাতে তার রুমাল পেঁচানো থাকে, কোথাও যেন একটা ঘৃণা ভাব থাকে। তারপরে সেটা সে দেখে এবং সেটা সে ভাবে। এরপরে তাদের মা অনুমতি চায় হাত জোর করে, "আমাকে আমার ছেলের কাছে যেতে দাও।" এই তো মা। কিন্তু তারা জানে তাদের মা একটুতেই প্যানিক অ্যাটাক হয়ে যায়। সেজন্য তারা সে অনুমতিটা দিতে চায় না। তাই তারা একটা কাজ করে, গ্রেটা কাপড় বিছিয়ে দেয় বিছানার নিচে যাতে আ সামসা ওর ভিতরে থাকে এবং ওদের মা ওকে দেখতে না পারে। আরো একটা জিনিস সামসা দেখে, সে তো নীরব দর্শক হয়ে গেছে। সে দেখে তার বোন তার রুমে ঢোকা মাত্রই জানালাটা খুলে নিঃশ্বাস নিতে শুরু করে। কারণ তার পচা বাসি খাবারে এই রুমের দুর্গন্ধ হয়ে গেছে। এরপর একটা সময় গ্রেগর শুধু নিচে থাকে না, গ্রেগর পোকাদের মতো তার পায়ের কন্ট্রোল পেয়ে যায় এবং সে ওয়ালে, সিলিংয়ে উঠতে শুরু করে। এরপর আসবে একটা অদ্ভুত ব্যাপার। মিস্টার সামসা হঠাৎ করে বলবেন, "গ্রেগর যতটা জানে, আমার আসলে ততটা লোন নেই। আমার কিছু গোছানো টাকাও আছে। আমরা এই টাকা দিয়ে নিশ্চয়ই ভালোভাবে বাঁচতে পারবো।" অর্থাৎ এই যে একটা অদ্ভুত সমাজ ব্যবস্থা, ছেলের কাছে যেন নিতেই হবে, এজন্য সে নিজের জমানো টাকার কথা ছেলেকে কখনো বলেনি। এই কথাগুলো দূর থেকে সামসা কিন্তু একটু, একটু করে সবই শুনে ফেলে। তারপরে তাদের স্বাভাবিক জীবনে তারা একটু, একটু করে ফিরতে শুরু করে। কারণ জীবন তো কখনো থেমে থাকে না। কারো জন্যই জীবন কখনো থেমে থাকে না। এরপর হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়ার পরে গ্রেগর আর থাকতে পারে না। মায়ের অসুস্থতার কথা ভেবে সে দ্রুত রুম থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু সে রুম থেকে বের হওয়া মাত্রই তার বাবা ভীষণ রেগে যায় এবং সে একটা আপেল ছুঁড়ে মারে। আর এই আপেলটা তার নরম শরীরে গেঁথে যায়। আর এই কষ্ট নিয়েই সে রুমে আরেকবার ঢুকে যায়। এরপর তারা এই বাড়িতে হয় বাড়িটা ছাড়তে হবে, নয়তো এই বাড়িতে একটি ভাড়াটিয়া সাবলেট আকারে দিলে তারা অর্থনৈতিকভাবে উপকৃত হবে। এই ধরনের নানা বিষয় নিয়ে কথোপকথন চালাতে থাকে। এরই মধ্যে গ্রেগর সামসার একটা কল্পনা আসে। এই ফারের এই মেয়েটি যেন তার হাত থেকে একটি আংটি উপহার গ্রহণ করছে, খুশি হচ্ছে। এরপর পট বদলে যায়। গ্রেগরের মা কনফিডেন্সের সাথে সিদ্ধান্ত নেয় ছেলের রুম সে পরিষ্কার করবে, নিজে হাতে পরিষ্কার করবে। সে ঢুকে পড়ে সবকিছু নিয়ে। দূর থেকে গ্রেগর তাকে দেখতে পায়। গ্রেগরির ভিতরে এক আবেগ শেষবারের মতো যেন আবার উছলে ওঠে। মায়ের কথা ভাবে, মায়ের কথা মায়ের দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় মা একবার কাছে আসলে সে মনে হয় আবার আগের মতো ছেলে হতে পারবে। এই অবস্থায় তার মাকে গ্রেটা দেখে ফেলে যে সে তার মা এই রুমে ঢুকেছে। গ্রেটা প্রচন্ড রেগে যায় এবং একসময় কান্না করে বলে, "তোমরা আমাকে বিশ্বাস করো না। আমার উপর আস্থা নেই। তোমরা মনে করো আমি গ্রেগরের রুম ভালোভাবে পরিষ্কার করি না। আমি তার দায়িত্ব পালন করি না। ঠিক আছে, তাহলে যে পারে তাকে দায়িত্ব দাও।" এভাবে সে ইমোশনালি অ্যাটাক করে। এরপরেই
আমাদের এই ওল্ড ওম্যানকে রেন্ট করা হয়। সে কিন্তু এসে শুধুমাত্র রুমটা পরিষ্কার করার দায়িত্ব নেয়, কিন্তু এই দায়িত্ব সে একটু ভালোভাবে পালন করে না। এই হলো তার রুম পরিষ্কারের চিহ্ন। এরপরে সিদ্ধান্ত হয় তিনজন লজার এই বাসার একটা রুম নেবে। তাহলে তাদেরকে যদি রুম দেওয়া হয়, ওই রুমে থাকা ফার্নিচারগুলোকে এই গ্রেগরের রুমে এনে গার্বেজ করে রাখা হয়। গ্রেগরির রুমটা এমনিই ছোট্ট ছিল, এখন আরো আবর্জনায়, অধিক ফার্নিচারে একটা স্টোর রুমের মতো পরিণত হয়ে যায়, এবং খাবার, নষ্ট খাবার সেভাবেই পড়ে আছে, যেভাবে এই মহিলা যেন পরিষ্কার করেইনি, ঠিক সেইভাবেই কিন্তু পড়ে আছে। এই অযত্ন অবহেলার চরম অবস্থার শিকার কিন্তু এই গ্রেগর এবং তার রুমটি। এরপর চলে আসে সেই অ্যাপার্টমেন্টে থ্রি লজার্স। তারা বলেন গুড আফটারনুন। তারা একসাথে আসেন, দে আর ভেরি সফিস্টিকেটেড, ভেরি ডিমান্ডিং। হ্যাঁ, এই ধরনের তিনটি মানুষ যারা কোনোভাবেই কোনো রকমের ত্রুটি বিচ্যুতিকে পছন্দ করছেন না। মিস্টার সামসা খুব খুশি হয়েছেন যে এইবার নিশ্চয়ই এই পরিবারে বাড়তি আয় হবে, সব সমস্যা কেটে যাবে, এবং তার মেয়ে এবং তার মা এদের সেবার জন্য উঠে পড়ে লেগে যায়। ভালো খাবার রান্না করা, ভালোভাবে পরিবেশন করা, ভালোভাবে তাদের রুমটি গুছিয়ে দেওয়া, এ ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত চেষ্টা করে, যত্নবান হয়। এরপরে তারা সন্ধ্যার পরে তার কাছে গ্রেটার কাছে ভায়োলিন শুনতে চায়। গ্রেটার ভায়োলিনে তারা মুগ্ধ হয়ে যায়, এবং এই ফ্যামিলি যেন কোথাও একটা স্বপ্ন দেখতে শুরু করে। এবার এদের মাধ্যমে এই ভায়োলিন দিয়ে হলেও গ্রেটা বিখ্যাত কিছু একটা করে ফেলবে। গ্রেটার ভায়োলিনের শব্দ শুনে ঘরে বসেই গ্রেগর কল্পনায় তার বোনকে দেখতে পায়, তার আদরের বোন ভায়োলিন বাজাচ্ছে আর সে শুনছে, আর যেন কেউ নেই এর শোনার মধ্যে। চারপাশে সে কাউকে কল্পনা করে না, সে চিন্তা করে তার বোন বাজাচ্ছে আর সে শুনছে। সে কল্পনা করে গ্রেটা তাকে হাত দিয়ে ডাকছে, তারপর তার হাত গ্রেটার হাতে রাখছে। এ তার কল্পনা, বাস্তবতা খুব কঠিন ছিল। সে কল্পনা করে গ্রেটা তাকে জড়িয়ে ধরছে আগের মতো, দুই ভাই বোন যেন আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু তার এই যে আবেগে সে ভুলে যায় যে তার বাইরে যাওয়া নিষেধ। সে চট করে ড্রয়িং রুমে বের হয়ে চলে আসে, আর তার সেই বীভৎস রূপ দেখে এই লজার্সরা অত্যন্ত রকমের ক্রোধান্বিত হয়ে যান। তারা বলেন, এই রকম একটা প্রাণী যে বাড়িতে থাকে, আমি কোনোভাবেই আমরা এই বাড়িতে থাকবো না, এবং আমরা এই বাড়িতে আসার কারণে যে টাকা দিয়েছি সেটাও ফেরত নেব। এই বলে তারা চলে যায়, এবং এই রাগে ক্রোধান্বিত হয়ে বাবা আবার ক্ষেপে যায়, এবং একে বেশ একটা মারধর করার ইচ্ছা প্রকাশ করে, এবং তাকে একরকম রুমের মধ্যে পাঠিয়ে দেয়। এই সময় সব থেকে বড় কথাটা হলো চেঞ্জ আমরা দেখবো গ্রেটার মধ্যে। গ্রেটা বিকামস ক্রুয়েল নাও। ডোন্ট ইউ ডিয়ার, হ্যাভ নট ইউ ডান এনাফ অলরেডি? তুমি কি এই পরিবারের ক্ষতি একবারে করনি? অনেক একেবারেই যথেষ্ট করনি? আর কত চাও? আর কত ক্ষতি তোমার জন্য আমাদের হবে? কেবলই আমরা একটু সুখের মুখ দেখছি, তোমার কারণে সব নষ্ট হয়ে গেল। গেটার এই পরিবর্তনটা কিন্তু আহ, সামসার পরিবর্তনের সাথে কম্পেয়ার করা হয়। সামসা মানুষ থেকে পোকা থেকে মৃত্যুর দিকে যাচ্ছে, আবার একইভাবে গ্রেটা সে তার আহ ইয়াং এজ থেকে কোথায় যেন অ্যাডাল্ট হয়ে গেল। সে যেন বুঝতে পেরেছে জীবনে কি দরকার আর কি দরকার নাই। এইটা এই হলো তার শেষ চিহ্ন, যেটা এই ওল্ড মেইড কিন্তু আবিষ্কার করে যে সে আর নড়াচড়া করছে না। ওই রুমে ময়লা আবর্জনা, আসবাবপত্রে ঠাসা রুমের মধ্যে সে নিথর ভাবে তার দেহটি পড়ে আছে। মৃত্যুর পরে তিনজনেরই কোথাও একটু খারাপ লাগে, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। মায়ের মন এই ফাঁকা মেঝে দেখে
আবেগ আপ্লুত হয়, তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের নিশ্চয়ই কোথাও বেড়াতে যেতে হবে, যাতে অন্তত মনের পরিবর্তন হয়। তখন তারা পারিবারিকভাবে বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার সময় ট্রেনে বসে মেয়েকে দেখে মা-বাবা সিদ্ধান্ত নেয়, আমাদের গ্রেটা বড় হয়ে গেছে, আমাদের গ্রেটার একটা ভালো বিয়ে দিতে হবে। একটি ছেলের ক্ষেত্রে তার চাকরি যেমন কাম্য, একটি মেয়ের ক্ষেত্রে তার বিয়েও ঠিক তেমন হবে কাম্য হয়ে গেল এবং গোটা পরিবার এখন আবার রিসেটেলড। তাহলে আমরা এখানে কি পেলাম? এন্ডিং এ আমরা পেলাম যে রিলিজ ফ্রম সাফারিং, বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল। এই যে সে শারীরিক কষ্ট পাচ্ছিল, গ্রেগরের মৃত্যুর মধ্য দিয়ে তার শারীরিক এবং মানসিক দুই রকম কষ্টেরই কিন্তু এন্ডিং হয়। স্কেপ ফ্রম আইসোলেশন, তার এই যে একাকিত্ব, তার যে তাকে যে সবাই রিজেক্ট করে রেখেছিল, এখান থেকে মৃত্যুই যেন তাকে মুক্তি দিয়েছে। দ্য এন্ড অফ হিস আইডেন্টিটি ক্রাইসিস। দ্য ফ্যামিলিজ রিবার্থ আমরা দেখতে পাই। ফ্যামিলি কি হয়? নতুন করে দ্য ফ্যামিলি ফিলস রিলিভড, একটা যেন সংকটে ছিল, এই সংকট থেকে তারা রিলিভ। দে ক্লিন দ্য অ্যাপার্টমেন্ট, দে টেক আ হলিডে, তারা অ্যাপার্টমেন্ট পরিষ্কার করে ফেলে, তারা একটা ছুটিতে চলে যায়। দে বিগিন প্ল্যানিং আ বেটার ফিউচার, দে ডিসকাস গ্রেটার্স ম্যারেজ, তারা গ্রেটার বিয়ের চিন্তা করে। সো গ্রেগর's sacrifice enables the family to start a new life. সুতরাং গ্রেগরের এ মৃত্যু, এই আত্মত্যাগ একটা ফ্যামিলিকে নতুন জীবন দিচ্ছে। অর্থাৎ one person's loss becomes another's opportunity. একজন অকর্মণ্য, অক্ষম, কর্মহীন মানুষের মৃত্যু যেন আর একজন মানুষের কর্মের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এটাই হলো সে এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি। গ্রেটেস্ট ট্রান্সফরমেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশন শুধু গ্রেগরের হয়নি, ট্রান্সফরমেশন বা পরিবর্তন বা মেটামরফোসিস গ্রেটারও হয়েছে। দ্য নোভেলা বিগিনস উইথ গ্রেটার্স ট্রান্সফরমেশন, গ্রেগরের ট্রান্সফরমেশন দিয়ে শুরু হয়েছে, বাট এন্ডস উইথ গ্রেটেস্ট ট্রান্সফরমেশন। কেন? বিকজ গ্রেটার ম্যাচিউরস ইমোশনালি। প্রথমে সে কান্না করতো, ভাইয়ের কি হবে, এই হবে, সেই হবে। তারপর তার কান্না থেমে যায়, সে কাজে মনোযোগ দেয়। তার কতটুকু কাজ সে করে? সে রুমাল হাতে নিয়ে কাজ করছে, সে নিঃশ্বাস ত্যাগ করছে। তারপর শি বিকামস ইন্ডিপেন্ডেন্ট। দ্য প্যারেন্টস নাও সি হার অ্যাজ আ ম্যারেজেবল ইয়াং ওম্যান, সেই ম্যারেজেবল ইয়াং ওম্যানে পরিণত হয়। ওয়াইল গ্রেগর ডেটোরিয়েটস, যেখানে গ্রেগর ইনসেক্ট রূপী গ্রেগর ডেটোরিয়েট করছে, ধীরে 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 মৃত্যুর দিকে যাচ্ছে, গ্রেটা ডেভেলপস, গ্রেটা দেখাচ্ছে আমার কর্মক্ষমতা আছে, আমি পুরো সংসারের জন্য কাজ করতে পারি। Their opposite transformations highlight the cycle of decline and renewal. সুতরাং তাদের অপোজিট যে ট্রান্সফরমেশন, এটা বোঝাচ্ছে যে একটা কিছুর ধ্বংস আর একটা কিছুর শুরুই কিন্তু বলে দেয় বা সৃষ্টি করে দেয়, সূচনা করে দেয়। Alienation and dehumanization. Gregor's physical transformation reflects his emotional condition. By the end, no one communicates with him. গ্রিগর চিন্তা করে, আমার সাথে কেউ কথা বলে না। হি লসেস হিজ হিউম্যান আইডেন্টিটি, তার মানুষের আইডেন্টিটি নাই, কারণ সে ময়লা পচা বাসি খাবার খাচ্ছে। সুতরাং সে শুধু দৈহিকভাবে পরিবর্তন হয়নি, তার অভিরুচি, তার স্টোম্যাক সবকিছু পাল্টে গেছে। হি ডাইজ কমপ্লিটলি অ্যালন। এই যে কমপ্লিটলি অ্যালন সে মারা গেল, এটাই তার অ্যালিয়েনেশন, এটাই ডিহিউম্যানাইজেশন। The ending emphasizes how modern society isolates individuals until they become invisible. Irony of the ending. এই যে শেষটুকু ঘটনা, তার আইরনিটা কি? আইরনি হচ্ছে গ্রেগর স্যাক্রিফাইসেস এভরিথিং ফর হিজ ফ্যামিলি। গ্রেগর তার জীবনের সবকিছু এই পরিবারের জন্য স্যাক্রিফাইস করেছে। হিজ ডেথ রাদার দ্যান হিজ লাইফ বেনিফিটস হিম, কিন্তু তার লাইফের থেকে তার মৃত্যুই যেন এই পরিবারকে অনেক বেশি বেনিফিটেড করেছে। কাফকা exposes the tragic irony of self-sacrifice without recognition. অসংখ্য মানুষ এই সমস্যায় ভুগছে, স্যাক্রিফাইস করেই যাচ্ছে, বাট উইদাউট রিকগনিশন, কেউ যেন জানতেই পারছে না। এক্সিস্টেন্সিয়াল মিনিং, আমরা শেষ শেষ স্লাইডে চলে আসলাম।
এখান থেকে আমরা আসলে এক্সিস্টেন্সিয়াল মিনিংটা কি পেলাম? দ্য এন্ডিং রেজেস প্রফাউন্ড এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনস। হোয়াট গিভস লাইফ মিনিং? জীবনকে আসলে কি অর্থপূর্ণ করে? জীবনের অর্থ কি? কখন জীবন অর্থপূর্ণ, কখন জীবন অর্থহীন? ইজ হিউম্যান ওর্থ বেসড অন ইউজফুলনেস? মানুষ কি শুধুমাত্র তার উপযোগিতার কারণেই গুরুত্বপূর্ণ? ক্যান লাভ সার্ভাইভ ওয়েন সামওয়ান বিকামস ডিপেন্ডেন্ট? যখন কোনো মানুষ একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেই ডিপেন্ডেন্ট হয়ে যায় মানুষটির সাথে ওই মানুষটির কি আদৌ কোনো প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকা সম্ভব? ডাজ সোসাইটি একসেপ্ট পিপল হু আর ডিফারেন্ট? সমাজ কি যে ধরনের মানুষ দিয়ে আর সব সাধারণ মানুষের মতো কাজ সম্ভব নয়, সে মানুষগুলোকে আদৌ কি সমাজ একসেপ্ট করে? এই প্রশ্নগুলো আমাদের উপর ছেড়ে দেওয়া হলো। কাফকা লিভস রিডার্স উইথ নো কমফর্টিং কমফর্টিং আনসার। পাঠককে তিনি কোনো উত্তর দিলেন না। পাঠক যা খুশি এখান থেকে জেনারেট করতে পারবে মিনিং। রিফ্লেক্টিং দ্য আনসার্টেনিটি অ্যান্ড অ্যাবসার্ডিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স। মানুষের অস্তিত্বের ব্যাপারটি আসলে অনিশ্চিত এবং একেবারে দুরূহ। এটার মিনিং তৈরি করা যায় না এক বাক্যে। মিনিং অত্যন্ত দুরূহ। তাই হি লিভস আস দ্য রিডার্স টু জেনারেট দ্য মিনিং অফ ফ্রম দ্য মেটামরফোসিস। সো আমরা এ পর্যন্ত জানলাম এটাকে প্রাথমিক একটা অ্যানালিসিস বা প্রাইমারি অ্যানালিসিস বলা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।